আজ পাঁচমেশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি ভয়ের গল্প, কলকাতার বিজন দ্বীপে। লেখক হেমেন্দ্র কুমার রায়। চরিত্রায়নে ছন্দা, আমি মৌমিতা সেনগুপ্ত এবং নবীন, পরেশ, মাঝি এবং লেখকের ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে শুনি ভয়ের গল্প কলকাতার বিজন দ্বীপে। অনেকেই কলকাতায় অনেককাল থেকেও শহরের অনেক খবরই রাখেন না। ধরুন এই গঙ্গা নদীর কথা। গঙ্গা যে খালি কলকাতার তেষ্টা মেটায় তা তো নয়। বাণিজ্যে কলকাতায় লক্ষ্মী লাভের আসল কারণই ওই গঙ্গা। স্নান করতে গিয়ে, বেড়াতে গিয়ে বা পারাপার হতে গিয়ে গঙ্গাকে দেখেনি কলকাতার এমন লোক নেই। তবু জিজ্ঞেস করলেই জানা যাবে কলকাতার গঙ্গার বুকেও যে বৎসরের নির্দিষ্ট সময়ে দিব্যি একটা ছোট্ট দ্বীপের মতন বালুচর জেগে ওঠে, এ দৃশ্য অনেকেই দেখেননি। আমার আজকের বন্ধুরা ছিলেন ওই দলে। গঙ্গার ধারেই আমার বাড়ি। সকালে এসেছিলেন তারা আমার বাড়িতে বেড়াতে। গঙ্গার ধারের বারান্দায় বসে চা পান করতে করতে হঠাৎ ওই বালুচর দেখে তারা যেন আকাশ থেকে পড়লেন। বাগবাজারের কাছ থেকে বালুচরটি সমান চলে গিয়েছে বালি ব্রিজের দিকে। চওড়ায় তা বেশি নয় বটে, কিন্তু লম্বায় হবে অন্তত মাইলখানেক, বেশি হতেও পারে। পরেশের বোন ছন্দা বেথুনে 3rd ইয়ারে পড়ে। পয়লা নম্বরের শহুরে মেয়ে, জন্মে কখনো পল্লীগ্রাম বা ধানের ক্ষেত দেখেনি। সবচেয়ে বিস্মিত হলো সেই। বললে, কলকাতা শহরে দ্বীপ, এ কি অদ্ভুত দৃশ্য। আমি বললুম, কিছুই অদ্ভুত নয়। গঙ্গায় এ সময় রোজই দিনে আর রাতে ভাটার সময় চড়া পড়ে, আবার জোয়ার এলেই ডুবে যায়। পরেশ বললে, এ খবর তো জানা ছিল না। নবীন বললে, আমরা বালিগঞ্জবাসী জি, পাশের বাড়ির খবর রাখি না। বাগবাজারের গঙ্গা তো আমাদের পক্ষে দস্তুর মতো বিদেশি নদী, ম্যাপ দেখে তার অস্তিত্বের টের পাই। ছন্দা বিপুল পুলকে নেচে উঠে বললে, ওখানে যাওয়া যায় না বর্দা? সে আমাকে বর্দা বলে ডাকত। বললুম, খুব সহজেই, একখানা মাত্র পানসির দরকার। পরেশ সোৎসাহে বললে, এই ডাকো তাহলে একখানা পানসি। আমরা ভারতের প্রধান নগর কলকাতার মাঝখানেই দ্বীপ ভ্রমণ করব। নবীন বললে, তারপর তারপর ভ্রমণ কাহিনী লিখে মাসিক পত্রে প্রকাশ করব। আমি বললুম, সাধু। ঠাট্টা করে বললুম বটে, কিন্তু তখন পর্যন্ত ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারিনি যে আমাদের এই ভ্রমণটা সত্য সত্যই একটি চমকপ্রদ অসাধারণ কাহিনী হয়ে দাঁড়াবে। গঙ্গার চড়ায় গিয়ে লাগলো আমাদের পানসি। চরের এক জায়গায় খানকয় বড় বড় নৌকা বাঁধা। অনেকগুলো কুলি চর থেকে ঝুড়ি করে বালি তুলে নৌকায় গিয়ে বোঝাই করে আসছে। গঙ্গার এক পারে কলকাতার অগণ্য বাড়ির থাক সাজানো রয়েছে এবং আরেক পারে গাছের সার, চিমনিওয়ালা কলকারখানা, মন্দির প্রভৃতি। উত্তর দিকে বালির রাঙা সাঁকো এবং তারই এক মুখে দক্ষিণেশ্বরের কালী মন্দির ও আর এক মুখে বেলুড়ের নতুন মঠের গম্বুজ। চরের যে দিকটা নির্জন আমরা সেই দিকেই গিয়ে নামলুম। বাতাসে কালো চুল ও বেগুনি শাড়ির আঁচল উড়িয়ে ছন্দা মহা আনন্দে ভিজে বালির ওপর ছোটোছুটি শুরু করে দিল। নবীন এদিক ওদিকে দৃষ্টিপাত করে বললে, চরটাকে ডাঙা থেকেই ভালো দেখাচ্ছিল। এখানে তো ভ্রমণ কাহিনী লেখবার এই কোনো রঙিন মাল মশলাই চোখে পড়ছে না। ওখানে বালি বোঝাই নৌকো, চরের চারপাশে গঙ্গার ঘোলা জল আর জেলে ডিঙি, মাথার ওপর উঠছে কতগুলো গানচিল। এই নিয়ে কি ভ্রমণ কাহিনী রচনা হয়? পরেশ বললে, রাখো তো তোমার ভ্রমণ কাহিনী। জীবনে যা দেখিনি, আজ সশরীরে সেই দ্বীপে আরোহণ করলুম, এইটাই সবচেয়ে বড় কথা। এ ঠাঁইটাকে আমরা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এই সুমাত্রা কি সিংহলের ক্ষুদ্র সংস্করণ বলে মনে করি, তাহলে কার সাধ্যি প্রতিবাদ করে? এমন সময় খানিক তফাৎ থেকে ছন্দা চেঁচিয়ে ডাক দিল, বর্দা, একবার এদিকে এসে দেখো তো, এগুলো কিসের দাগ? তার কাছে গিয়ে দেখি বালির ওপরে হেঁট হয়ে পড়ে অত্যন্ত কৌতূহলে কিসের দিকে যেন সে তাকিয়ে রয়েছে। বালির ওপরে অনেকগুলো অদ্ভুত চিহ্ন। পরেশ দেখে বললে, এ পায়ের দাগ। আমি বললুম,
কিন্তু কোন জীবের পায়ের দাগ? আমরা কেউ পদচিহ্ন বিশারদ না হয়েও বলতে পারি এ দাগগুলো কোনো চতুষ্পদ জীবের পায়ের দাগ নয়। এগুলো যার পায়ের দাগ সে দুই পায়েই হাঁটে। মানুষ দুই পায়ে হাঁটে, কিন্তু এগুলো তো মানুষের পায়ের দাগ নয়। পাখিও দুই পায়ে হাঁটতে পারে বটে, কিন্তু কোনো পাখির পায়ের দাগই এত বড় বা এরকম দেখতে হয় না। এমন বড় যার পা, তার দেহও না জানি কত প্রকাণ্ড। দেখছো পরেশ, এর পায়ে মস্ত মস্ত নখও আছে, কি ভয়ানক! যে এমন পায়ের অধিকারী, তার চেহারা দেখলে পেটের পিলে হয়তো চমকে যাবে। নবীন চোখ পাকিয়ে বললে, দুই সার পায়ের দাগ দেখা যাচ্ছে। গঙ্গা থেকে কোনো জীব উঠে চরের ওপরে এসে আবার বোধহয় জলে ফিরে গিয়েছে। আমি বললুম, কিন্তু কোনো জলচর জীবই তো দুই পায়ে ভর দিয়ে বেরিয়ে বেড়াতে পারে না। কুমির ডাঙায় ওঠে, তার পায়েরও অভাব নেই, কিন্তু সে তো চারখানা পা। পরেশ এক কথায় সমস্ত উড়িয়ে দিয়ে বললে, এগুলো তাহলে পায়ের দাগের মতো দেখতে বটে, কিন্তু পায়ের দাগই নয়। নবীনও সাই দিয়ে বললে, হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক কথা। গঙ্গার স্রোতের তোরে বালির ওপরে এই অদ্ভুত দাগগুলো হয়েছে। আমিও তাছাড়া আর কিছু ভাবতে পারলুম না। এগুলো কোনো জীবের পায়ের দাগ হলে তাকে সৃষ্টি ছাড়া আজগুবি জীব বলেই মানতে হয়, এবং তেমন উদ্ভট জীব কলকাতার গঙ্গার চরে আসবে কেমন করে? এলেও খবরের কাগজের সর্বদর্শী রিপোর্টারদের চোখকে সে ফাঁকি দিতে পারত না। অন্তত এই বাগবাজারের অমৃতবাজার পত্রিকা সর্বাগ্যেই তাকে আবিষ্কার করে ফেলত। যার আবদারে আমরা এই চিহ্নগুলি পরিদর্শন করতে এদিকে এসেছি, সেই ছন্দা কিন্তু এতক্ষণ আমাদের কাছে ছিল না। সে কখন সরে পড়ে দূরে গিয়ে চরের ওপরে বসে শিশুর মতো বালির ঘর তৈরি করতে ব্যস্ত ছিল। কড়া রোদে ঘেমে উঠে ছন্দাকে ডেকে আমরা আবার পানসির দিকে ফিরে চললুম। ছন্দা এসে বললে, আমার ভারী ভালো লাগছে, এক্ষুনি যেতে ইচ্ছা হচ্ছে না মোটেই। আর তো থাকার উপায় নেই, একটু পরেই জোয়ার আসবে, চর যে ডুবে যাবে। ছন্দা একটু ভেবে বললে, আচ্ছা বর্দা, রাতে আবার এই দ্বীপটা জেগে উঠবে তো? হ্যাঁ, ঘন্টা চারাকের জন্যে। আজ তো পূর্ণিমে, সন্ধেবেলাতেই চাঁদ উঠবে। তাহলে আজ সন্ধেবেলায় এখানে সকলের নিমন্ত্রণ রইল। আমি চড়িভাতি করে তোমাদের সবাইকে খাওয়াবো। পরেশ একটু ইতস্তত করে বললে, কিন্তু সে যে অনেক তোড়জোড়ের ব্যাপার, দরকার নেই ছন্দা। প্রস্তাবটায় নতুনত্ব আছে। আমি রাজি হয়ে গেলুম। তোড়জোড়ের জন্য তোমাদের কারুকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না দাদা, আমি সব গোছগাছ করব, তোমরা খালি দয়া করে দুটো খেয়ে উপকার করো। এরপরেও আপত্তি করা অভদ্রতা, এবং পরেশ সেই অভদ্রতাটাই করলে। বললে, তুমি যা মেয়ে তা তো জানি, আবার জোয়ার না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়তেই চাইবে না। অতক্ষণেই ভিজে বালির ওপর বসে থাকলে অসুখ করবে যে, অতটা কবিত্ব আমার নেই। ছন্দা রেগে বললে, দাদা, গেল জন্মে তুমি না মারোয়ারি ছিলে, তোমার ইমাজিনেশন একটুও নেই। বেশ, আমাদের জন্য চারখানা ফোল্ডিং চেয়ারও আসবে, কারুকে ভিজে বালিতে বসতে হবে না। বর্দা, পানশিখানা সন্ধ্যে থেকে ভাড়া করে রেখো কিন্তু। প্রথমে চড়িভাতির ভোজ, তারপর চন্দ্রালোকে নৌকায় করে গঙ্গায় ভ্রমণ। ওহ, ওয়ান্ডারফুল! ছন্দা, পরেশ ও নবীন নৌকোর ঘরের ভেতরে গিয়ে বসল। আমি গেলুম বুড়ো মাঝির কাছে। ওহে মাঝি, আজ সন্ধ্যের সময়ে তোমার নৌকা নিয়ে আমরা আবার এই চরে আসব, তুমি ঘাটে তৈরি থেকো। আগে সন্ধ্যের সময় ওই চরে কতক্ষণ থাকবেন? এই যতক্ষণ জোয়ার না আসে। মাঝি চুপ করে রইল। কি হে, কথা কও না যে? মাঝি খুব মৃদু স্বরে বললে, সন্ধ্যের পর ওই চরে কেউ থাকে না, জায়গাটার বদনাম আছে। বদনাম? কিসের বদনাম? অল্পক্ষণ ইতস্তত করে মাঝি বললে, কিসের বদনাম জানি না বাবু, আমাদের বুদ্ধ ওখানে হারিয়ে গিয়েছিল। কেমন করে?
ওখানে তো হারিয়ে যাওয়ার উপায় নেই। তা নেই, কিন্তু বুদ্ধকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে সে নিঘাত জলে ডুবে গিয়েছিল। হতেও পারে, না হতেও পারে। ওই চরে আমরা নৌকা বেঁধেছিলুম, অন্ধকার রাত, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বার চেষ্টা করছি, হঠাৎ কি দরকার হওয়াতে বুদ্ধ চরে গিয়ে নামলো। তারপরেই শুনি সে বিকট একটা চিৎকার করে উঠল। আমরা সবাই আলো টালো নিয়ে বেরিয়ে পড়লুম, কিন্তু কিন্তু আর বুদ্ধ সারা কি দেখা পাওয়া গেল না। ওই রাক্ষসের চর যেন তাকে গিলে ফেললে। চর নয় মাঝি, তাকে গিলে ফেলেছিল এই গঙ্গা। হতেও পারে, না হতেও পারে। তার কিছুকাল পরে আর এক রাতে বদ্রিও ওই চরে নৌকা বেঁধেছিল। সকালে উঠে দেখে তাদের দলেরও একজন লোক নেই। সে যে কোথায় গেল তা কেউ জানে না। বাবুজি, ও চরের ভারী বদনাম। তোর যত সব মিথ্যে ভয়। গঙ্গায় তো রোজই লোক ডুবছে, চরের দোষ দাও কেন? তাহলে তাহলে তোমার নৌকা পাওয়া যাবে না? পাওয়া যাবে না কেন বাবুজি? পয়সার জন্যেই তো নৌকা চালাই। আপনি পয়সা দিচ্ছেন, আমরাও নৌকা আনবো। তবে কিনা জায়গাটার ভারী বদনাম আছে। নৌকার ভেতরে আসতে ছন্দা বললে, বর্দা, মাঝির সঙ্গে অত কিসের কথা হচ্ছিল? ও সব বাজে কথা। মিথ্যে তার মনে ভয় জাগানো উচিত নয়। আমার কাছে মাঝির গল্প হাস্যকর বলে মনে হচ্ছিল। তবে একটা ভয় আছে, চরে চোরাবালি নেই তো? গঙ্গা তখন চাঁদের আলোর সঙ্গে খালি খেলাই করছিল না, গল্পও করছিল কুলুকুলু স্বরে। সেই গল্প যারা বুঝতে পারে তারাই হয় কবি। আমরা কবি নই, আমাদের মন চড়িভাতির কথা ভেবেই সরস হয়ে উঠছে। তা ছন্দা উদর তৃপ্তির আয়োজন বড় কম করেনি। মাংস হবে, খিচুড়ি হবে, আরও কী সব হবে। ভীমনাগের সন্দেশ, নবীন ময়রার রসগোল্লা, আমের চাটনিও এসেছে এক বোতল। একে চড়িভাতি না বলে রীতিমতো ভোজের আয়োজন বলাই উচিত। ছন্দা দুটো পেট্রোলের লণ্ঠন জ্বাললে, যদিও আজকের পূর্ণিমায় তাদের দরকার ছিল না। তারপর দুটো ইকমিক কুকারে রান্না চড়িয়ে দিয়ে বললে, চলো এইবার দ্বীপে খানিকটা ভ্রমণ করে আমরা খিদে বাড়ি আসি। নবীন গম্ভীর হয়ে বললে, খিদে দ্বিগুণ বাড়ালে অতিরিক্ত খাবারের যোগান দেবে কেমন করে? মনে রেখো ছন্দা, এখানে কলকাতার খাবারের দোকান নেই। আমরা বাস করছি এক অচেনা বিজন দ্বীপে। পরেশ বললে, রবিনসন ক্রুসোর দ্বীপের চেয়েও এ দ্বীপ ভয়ঙ্কর। এখানে ফ্রাইডের মতো বিশ্বস্ত ভিত্তও মিলব না যে খাবার কিনতে পাঠাবো। ছন্দা হাত নেড়ে বললে, ওগো ক্ষুধার্ত ভদ্রলোকরা, থামো, তোমাদের ভুঁড়ির বহর জানা আছে আমার। চলো বর্দা। আমরা চর ধরে হন হন করে এগিয়ে যাচ্ছি দেখে নৌকো থেকে মাঝি সাবধান করে দিলে, বেশি দূর যাবেন না বাবু, এটা কিন্তু বেড়াবার জায়গা নয়। মাঝির কথার মানে বুঝে আমার হাসিই পেল। এখানে কিসের ভয়? আকাশ ভরে জাগছে চাঁদের মৌন সঙ্গীত, কানে আর প্রাণে জাগছে ঠান্ডা বাতাসের গুঞ্জন, এবং বালুচরের কুলে কুলে জাগছে গঙ্গার রচিত কবিতার ছন্দ। এপারে ওপারে আলোর মালায় মালায় দেখছি যেন দীপালির উৎসব। ছন্দা খিলখিল করে হেসে উঠে বললে, মাঝি বুড়োর কথা শোনো, এটা নাকি বেড়াবার জায়গা নয় তো কি ঘুমোবার জায়গা নাকি? পরেশ বললে, আমার কিরকম ঘুম আসছে ছন্দা। ওই কুলুকুলু শব্দ, এই ঝিরঝিরে বাতাস, আর এমন ঝিলমিলে জ্যোৎস্না, সবই কেমন যেন স্বপ্নময়। আমি বললুম, সবই যখন স্বপ্নময় আর সঙ্গীতময়, তখন ছন্দার গলাও আর চুপ করে থাকে কেন? ছন্দা, চলতে চলতে তুমিও রবি ঠাকুরের একটা গান ধরে ফেলো।
ডান হাত দিয়ে নিজের বাঁ হাতের ওপরে সজোরে ও সশব্দে এক তালি বসিয়ে দিয়ে নবীন বলে উঠল, ঠিক বলেছ, লাখ টাকার এক কথা। এ সময়ও যদি রবি ঠাকুরের গান না হয় তাহলে বৃথাই তিনি সঙ্গীত রচনা করেছেন। গাও 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 ছন্দা। ছন্দা আপত্তি করলে না। রবীন্দ্রনাথের গান হচ্ছে প্রকৃতির নিজস্ব জিনিসের মতো, তার সঙ্গে আজকের এই জ্যোৎস্নামাখা গঙ্গার কলতান এমনই খাপ খেয়ে গেল। আমি বললুম, চমৎকার ছন্দা, চমৎকার। এখানে মানুষের বিনা বেণুর সঙ্গত নেই, তুমি যেন তাই গঙ্গার সুরে সুর মিলিয়েই গান ধরেছ। ছন্দা খানিকক্ষণ নীরবে কান পেতে গঙ্গার ঢেউয়ের গান শুনলে, তারপর বললে, গঙ্গার সুর, যদি তোমরা কেউ এখানে না থাকতে, যদি এই নির্জন চরে একলা বসে বসে আমাকে গঙ্গারই কল্লোল শুনতে হতো, তাহলে নিশ্চয়ই আমি ভয় পেতুম। ভয় পেতে? সে কি? চেয়ে দেখো না, পূর্ণিমার চাঁদও পৃথিবীকে স্পষ্ট করতে পারেনি, আলোর সঙ্গে যেন আবছায়া মাখানো। কলকাতার বাড়িঘর এত কাছে, কিন্তু এই নির্জন নিরালা বালুচরের সঙ্গে আজ মানুষের কোনো সম্পর্কই আছে বলে সন্দেহ হচ্ছে না। আজ আমরা যেন এখানে অনধিকার প্রবেশ করেছি, মনে হচ্ছে এই চরের যেন আত্মা আছে, আর মানুষের ছোঁয়া পেয়ে সে অসন্তুষ্ট হয়ে উঠেছে। গঙ্গার ডাক শুনছো? ও ডাক ছুটে আসছে যেন অতল পাতালের গভীর অন্ধকার থেকে, যেখানে হাসি নেই, আলো নেই, মানুষ নেই, যেখানে পাতা আছে শুধু শীতল মৃত্যুর কঙ্কাল শয্যা, যেখানে দয়া মায়া প্রেমের নাম কেউ শোনেনি। গঙ্গার ডাক কি সঙ্গীত? ও যেন প্রাণদণ্ডের বাণী। ও যেন জীবনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিশাপময় নিষ্ঠুর প্রতিবাদ। মানুষের পক্ষে নিঝুম রাত্রে এখানে একলা থাকা অসম্ভব। পরেশ বিরক্ত হয়ে বললে, ছন্দা, তুই বড় বিনিয়ে বিনিয়ে কথা বলতে শিখেছিস, তুই যেন আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিস। নবীন কিন্তু কোনো কথাই শুনছিল না। নিষ্পলক নেত্রে একদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে চমকে উঠল। তার দৃষ্টি অনুসরণ করে দেখলুম খানিক তফাতেই দুটো উজ্জ্বল লণ্ঠন জ্বলছে আর কুকারে আমাদের খাবার সিদ্ধ হচ্ছে। নবীন, কি দেখে তুমি চমকে উঠলে? ওখানে তো দেখে চমকাবার মতো কিছুই নেই। নবীন অত্যন্ত অস্বাভাবিক স্বরে বলল, ভালো করে তাকিয়ে দেখো। তীক্ষ্ণভাবে আবার সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমারও বুকটা ছমছম করতে লাগলো। ওখানে কিছুই নেই, কিন্তু তবু কিছু যেন আছেও। কি ওটা? ওকে কি শূন্যতার মধ্যে শূন্যতার মূর্তি বলবো, না চাঁদের আলোর মধ্যে ঘনীভূত আলোর মূর্তি? ওকে দেখাও যায়, আবার দেখা যায়ও না, যেন নিরাকারের প্রকাণ্ড আকার, কিন্তু ভয়াবহ। পূর্ণিমায় ধপধপ করছে বালুচর, কিন্তু পরিপূর্ণ জ্যোৎস্নার মধ্যে যেন আর একটা উজ্জ্বলতর আলোকের ছায়া ফেলে কে সেখানে নড়ে চড়ে বেড়াচ্ছে। আলোকের মধ্যে আলোকের ছায়া। আমার এই অদ্ভুত ভাষা শুনে লোকে হয়তো হাসবে, কিন্তু যা দেখলুম তা অমানুষিক বলেই মানুষী ভাষায় বর্ণনা করা অসম্ভব। এই অনামা ভয়ঙ্করের হাত, পা, দেহ বা মুখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বালির ওপর কেউ ভারী ভারী পা ফেলে চললে যেমন বালি ছিটকে ছিটকে পড়ে, ওখানেও ঠিক তেমনই হচ্ছে। তখন পরেশ ও ছন্দাও সেই দৃশ্যমান অদৃশ্যের ভীষণ অস্তিত্ব দেখতে পেয়েছে বা অনুভব করেছে। ছন্দা আঁতকে বলে উঠল, ও কে বর্দা? ও কে? ও যে এগিয়ে যাচ্ছে কুকারের দিকে। পরেশ সর্বপ্রথম সেই অবর্ণনীয় অলৌকিক মোহ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে বললে, আমরা সবাই কি হঠাৎ পাগল হয়ে গিয়েছি? বানিয়ে বানিয়ে ভয়ের স্বপ্ন দেখছি? কই ওখানে তো কেউ নেই, এসো এসো আমার সঙ্গে। পরেশ দ্রুত পদে সেই দিকে অগ্রসর হচ্ছে। আচম্বিতে দুটো ইকমিক কুকারি সশব্দে বালির ওপর কাত হয়ে পড়ে গেল এবং চারদিকে ছড়িয়ে পড়ল তার ভেতরের খাবার ভরা পাত্রগুলো, এবং পর মুহূর্তেই আমাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে বয়ে গেল একটা ঠান্ডা কনকনে দমকা বাতাসের ঝটকা। ঝটকাটা যেমন হঠাৎ এলো, চলেও গেল তেমনি হঠাৎ। পরেশ একবার হতভম্বের মতো দাঁড়িয়ে পড়েই আবার একবার এগুবার উপক্রম করলে।
নৌকার মাঝি কিছু দেখছিল কিনা জানি না, কিন্তু সেও সভয়ে চেঁচিয়ে উঠল, বাবু বাবু, নৌকায় চলে আসুন। আমি বিউহালা ছন্দার হাত ধরে টেনে পানসির দিকে ছুটতে ছুটতে বললুম, নবীন, পরেশ, শিগগির নৌকায় চলো সবাই। নৌকায় চড়ে ঘণ্টাখানেক গঙ্গার বুকে ভেসে চললুম। বালুচর তখন চোখের আড়ালে। সকলেই যে আমরা সেই চরের কথাই ভাবছি তাতে আর সন্দেহ নেই, কিন্তু সকলেই এমনই অভিভূত হয়েছি যে মুখ যেন বোবা হয়ে গিয়েছে। পানসিটা যখন হাওড়ার পুলের কাছে এসে পড়েছে, পরেশ তখন বললে, আমরা আমরা কি কাপুরুষ? হ্যাঁ, রজ্জুতে সর্পভ্রম করে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে নিলাম। মাঝি মাঝি, নৌকা ঘোরাও, আমরা আবার সেই চরে যাব। মাঝি মাথা নেড়ে বললে, তার হয় না বাবুজি, যেতে যেতেই জোয়ার এসে পড়বে, চর ডুবে যাবে। ছন্দা বললে, চরে যা দেখেছি আমার আর সেখানে যেতে একটুও ইচ্ছা নেই। পরেশ উত্তেজিতভাবে বললে, চরে চরে কি দেখেছি আমরা? কিছুই না, একটা একটা ছায়া পর্যন্ত না। খানিকটা বাষ্প উড়ে গেলেও বুঝতুম, আমরা তাও দেখিনি। বোকা নবীনটা বাজে কি যে ধুয়ো তুললে, আর আমরাও সবাই হাউমাউ করে পালিয়ে এলো। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। ইকমি কুকার দুটো কে ফেলে দিলে? কেন? ওই দমকা ঝোড়ো বাতাস, ঝড়ের মতো একটা বাতাসের ঝটকা তো আমাদের গায়েও লেগেছিল। বালি উড়িয়ে কে ওখানে তাহলে চলে বেড়াচ্ছিল? আরে বালি উঠছিল তো ওই বাতাসে। আর সকালের ওই পায়ের দাগগুলো? আর জানোই তো, সেগুলো পায়ের দাগই নয়, বালির ওপর জলের স্রোতের দাগ। ভাবলুম মাঝির গল্পটা বলি। ওখানে পড়ে পড়ে দুটো মানুষ কোথায় যেন অদৃশ্য হয়েছে কেউ জানে না, কিন্তু বলতে গিয়ে বললুম না, কারণ নিশ্চয়ই উত্তরে শুনবো তারা সব জলে ডুবে মারা পড়েছে। নবীন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললে, হায় রে খিচুড়ি, হায় রে আমার ফাউলকারি, হায় রে সন্দেশ, রসগোল্লা, আমের চাটনি, ওগো প্রিয়, তোমাদের পেয়েও হারালুম। ছন্দা বললে, চলো চৌরঙ্গীর কোনো হোটেলে গিয়ে খাবারের শোক আর পেটের জ্বালা নিবারণ করে আসি গিয়ে। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকের গল্পটি এখানেই শেষ হল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবাই। আবার ফিরছি আগামী সপ্তাহে।